ওয়েলকাম ব্যাক সবাইকে। যারাই গল্পের পার্ট 1 আর পার্ট 2 দেখোনি তারা আমার চ্যানেলে পেয়ে যাবে, আর আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে রাখবো। তো চলো শুরু করে নিই। তো এখানে আমরা দেখতে পাই যেমনটা আগের সিরিজে দেখে এসেছিলাম যে জিউন আর এখানে ইয়ংজার সাথে লড়াই লেগে যায়, কারণ ও ভাবে যে হয়তো ওইখানে জিউনই ইচ্ছা করে ওর পাশে সে শুয়ে পড়ে। ঘটনা দেখে ইউনজে বলে তোমরা চুপ করো, আমাকে পাগল করে ছেড়েছো। এরপর ইউনজি ওখান থেকে চলে যায়, বলে টেনশন করো না, তুমি এইবার পাশ করে গেলে, কারণ আমি সত্যিটা জানি। এরপর জিয়ংজা এসে জিউনের নামে অভিযোগ করতে থাকে উনজের কাছে। তো উনজে ব্যাপারটা জানতো আর বলে আমার চুল টেনে ছিঁড়ে দিয়েছে, আমিও ওর চুল টেনে ছিঁড়ে নিয়েছি। কথাটা শোনার পর ইউনজের কিন্তু জিউনের জন্যই চিন্তা হতে লাগে। তার পরের সিন আমরা শিফট করি এখানে জিউনের দিদি, ওর দিদি জিহের কাছে। জিহের সাথে এখানে মিঞ্জুর কথোপকথন চলছিল, সে দেখা যাক তাহলে কে জেতে, কাকে ও এক্সপেক্ট করে। এর পরের সিনে আমরা আবারও জিউনের মা বাবাকে দেখতে পাই। ওর মা বাবা এইবার এসে সমস্ত সত্যিটা বলে যে তুই আমাদের কাছ থেকে কি কি জানতে চাস বলে ফেল, আর তোর দাদু তোর জন্য খাবার পাঠিয়েছে, আই মিন তোর গ্র্যান্ড মা মানে তোর ঠাকুমা। তো যাই হোক, এখানে আমরা প্রচুর কষ্টকর লাইফ কাটিয়েছি, আমার মনে হয় তোর বয়ফ্রেন্ডকে সব সত্যিটা বলে দেওয়া উচিত। জিউন এটা মেনে নেয়। পরের সিনে ইউনজেকে টানতে টানতে জিয়ংজা প্রফেসরের রুমে নিয়ে যায়, কারণ ওদের ইউএসএতে কর্নিং বলে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, যে ইনস্টিটিউটে পড়ার জন্য দীর্ঘ দিনের স্বপ্ন ছিল ইউনজের। ইউনজের সাথে এদিকে কলেজেই জিউন দেখা করতে চলে আসে। এখানে প্লেগ্রাউন্ডে বসে ওরা দুজনে গল্প করতে থাকে। ইউনজেকে আসলে জিউন এই কথাটাই বলতে এসেছিল যে হয়তো আমি কোনোদিন আর মেয়ে নাও হতে পারি, বা যখন তখন ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে মেয়ে ছেলে এরকম একটা গন্ডগোল হতেই থাকবে। তো ঠিক সেই মুহূর্তে ওর বান্ধবীদের ফোন আসে, যে কারণে কথাটা বলা হয়ে ওঠে না। ইউরি আর মিনহিয়ক ওদেরকে পার্টি দিচ্ছিল। ঠিক তখনই ওখানে আবারও জিয়ংজা এসে হাজির হয়, আর সকলে মিলে এখানে জিউনের গ্র্যান্ডমাদারের খাবার এনজয় করে। আর এখানে ওর গ্র্যান্ডমাদার ওর বন্ধু সকলকে ইনভাইট করে যে আমার গ্রামের বাড়িতে তোমরা বেড়াতে এসো। তাই জিউনের সঙ্গে সঙ্গে এখানে জিয়ংজা, ইউরি, মিনহিয়ক আর ইউনজে সকলেই ওর গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য প্ল্যান করে। আর সকলে অনেক মজা করে ওর দিদার বাড়িতেও বেড়াতে যায়। দিদার বাড়িতে যাওয়ার পরই সকলে নিজেদের রুম খুঁজে নেয়, বলে চলো খিদে পেয়েছে, তার আগে আমরা রুম ঠিক করে নিই। আর জিউনকেও দিদা বলে তুই আমার সাথে আমার রুমে শুবি। এরপরও দিদা দেখায় যে দিদা প্রচুর স্কিন কেয়ার করতো, মানে যে লাইফটা উনি রয়েছে সেটাতেই প্রচুর এনজয় করে থাকতো। জিউন এটা দেখে এক প্রকার ইন্সপিরেশন পায়, কারণ দিদার ফেভারিট ড্রেসপত্র ওখানে ছিল। এরপর সকলে মিলে ফিশিং করতে যায়, যেটা ওদের একটা নতুন এক্সপিরিয়েন্স তৈরি হয়। সকলে মজা করে এখানে ফিশিং করতে থাকে। সকলের কষ্ট হলেও ব্যাপারটা সবাই এনজয় করার চেষ্টা করে। এরই মাঝে ওদের গ্র্যান্ডমাদার, অর্থাৎ এই মুহূর্তে যে দাদু রূপে রয়েছে, সে ওদেরকে প্রচুর ইন্সপিরেশন দেয়। আর এসবের মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপরে হঠাৎ করে এখানে দেখি জিউন আর ওর দাদু একসাথে গল্প করতে আসে। দাদু বলে তোর সাথে একটু একা কথা বলতে এলাম, কেমন লাগছে একজন ছেলে হিসাবে। আমি যেটুকু বুঝছি ওই ছেলেটি তোকে খুবই পছন্দ করে। প্রথমে জিয়ন লুকানোর চেষ্টা করলো, তারপর দাদুকে সব সত্যিটা বলে। ও দাদুকে জিজ্ঞেস করে তোমার কষ্ট হয়নি, বা তোমার হাজবেন্ডের সাথে ব্রেকআপ, এই রিলেশন ভেঙে যাওয়া, এসব কিছু তোমাকে টলিয়ে দেয়নি? দাদু তখন বলে জীবনে যেটা হবার সেটা হবেই, যে থাকার সে থাকবে, আর আমি আমার মতন করে এনজয় করার চেষ্টা করছি। তুই জানিস তোর গ্রেট গ্র্যান্ডমাদারও এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছে। তারপর একজনের নাম বলে, আর যেটা খুবই ফেমাস একজন মানুষ ছিল। এরপর হঠাৎই ঠিকানে আবারও উনজেকে দেখতে পাই। উনজে জিউন আর জিউনের দাদুর সামনে চলে আসে আর বলে যে আমি আপনাদের ফ্যামিলি সিক্রেট জানি। তারপরে হঠাৎ করে দাদুকে বলে আমাদেরকে একটু একা ছেড়ে দাও, আমরা একটু কথা বলতে চাই। ইউনজের সাথে জিউন একা কথা বলতে চায়। তখন ঠাকুমা বলে যে হ্যাঁ ঠিক আছে, তোরা কথা বল, আমি আসছি। এরপর ইউনজেকে সবটা সত্যি বলে যে আমি আর কখনো হয়তো মেয়ে রূপে ফিরে নাও যেতে পারি, তোমার কোনো অসুবিধা হবে না তো? এটা কিন্তু আমার দাদু নয়, অ্যাকচুয়ালি ঠাকুমা। শুনে ইউনজি একটু অবাক হয় না, বলে যা হয়েছে হয়েছে, আমরা চলো এখন এনজয় করি। এবার অ্যাক্সিডেন্টের কথাটা বলি, যেখানে জিয়ংজার হাতে মাছের কাঁটা ঢুকে যায়, আরও প্রচুর কান্নাকাটি স্টার্ট করে, তাই ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়। ইউনজি ওকে সঙ্গে নিয়ে আসে ইঞ্জেকশন দিতে, আরও ভয়ে চিৎকার করতে থাকে। দুজনেই একটা গাড়ির জন্য ওয়েট করতে থাকে, আর ওই মুহূর্তে জিয়ংজা নিজের মনের কথা এক্সপ্রেস করার চেষ্টা করে ইউনজের কাছে, যে তুমি ওর জন্যই খালি চিন্তা করো, তুমি আমার সাথে ইউএসএ চলো না বেড়াতে যেতে। বলতে বলতে গালে কিস করে নেয়। ওখানে পাশে ড্রাইভার ছিল, সে দেখে নেয়।
এরপরে রাতের বেলা বনফায়ার জ্বালানো হয়, যেখানে সকলে মিলে খাওয়া দাওয়া করবে। আর ওই ড্রাইভার মুখ ফসকে ওদের কিস করার কথাটা এখানে জিওনের সামনে বলে দেয়। জিউন মন খারাপ করে রুমে চলে যায় আর সমস্ত কিছু ভেস্তে যায়। ইউরিও প্রচণ্ড রেগে যায়। এরপর জিউন আর ইউনজে দুজনে একা কথা বলতে যায়। ইউনজে অনেক কিছু বোঝাবার চেষ্টা করে। জিউন শুধু বলে যে আমি জানি না, হয়তো এটাই স্বাভাবিক একজন ছেলে আর মেয়ের পক্ষে। ইউনজে এটা শুনে তুমি বলে যে তুমি আমাকে এই চিনলে, আমি কিন্তু এরকম নই। ইউনজের মন ভেঙে যায়। জিউন এখানে মন খারাপ করে থাকে। ওর দিদা বলে যে আমি সবটাই বুঝতে পারছি। তখন ইউনজে বলে ঠিক আছে, আমি আপনার কাছেও ক্ষমা চাইছি। তখন একটা কথাই ওর দিদা বলে যে ওর লাইফটা কিন্তু খুব একটা সহজ নয়, তুমি যদি মানিয়ে নিতে পারো তাহলেই থাকো, নইলে কোনো ব্যাপার না। এরপর সকলে মিলে বনফায়ার করতে স্টার্ট করে, যেখানে জিয়ংজাও উপস্থিত ছিল। আর ইউনজে আর জিউন একে অপরের দিকে তাকাচ্ছিল, কিন্তু কেউ কোনো কথা বলছিল না। পরিস্থিতি মহল খুবই গম্ভীর হয়ে যায়। কেউ কারোর সাথে ফ্রিলি কথা বলছে না, শুধুমাত্র জিয়ংজা ছাড়া। জিয়ংজা বলে আচ্ছা তুমি ওকে সবসময় চিপকে চিপকে থাকো কেন, তোমরা দুজনই কি একসাথে আছো? শুধু জিউন একটা কথা বলে আমি এটা জানি ওর গার্লফ্রেন্ড আছে। এর থেকে বেশি কিছু আর বলতে চাই না। জিউন এরপর বিরক্ত হয়েই নিজের রুমে চলে যায় আর ও দাদুর পাশে গিয়ে শুয়ে পড়ে। এরপর ওরা দুজনে গল্প করতে থাকে। ইউরি একটা টাইমে বিরক্ত হয়ে নিজের রুমে যায়। এখানে এই মুহূর্তে রাতের অন্ধকারে শুধুমাত্র জিয়ংজা আর ইউনজেই একা বসেছিল। এরপর দুজনে কথা বলতে বলতে বলে আচ্ছা তুমি কেন যেতে চাইছো না? আর তুমি এমন করছো যেন কোনো কিছু ঠিক হয়নি, তোমার ফ্যামিলিও তো চায় আমাদের রিলেশন হোক, তোমার মাও তোমাকে খুবই ভালোবাসে। তোমার গার্লফ্রেন্ডের কি হলো? তোমার গার্লফ্রেন্ড তো প্রায় দেখাই যায় না, ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আমি কেন তোমার জীবনে আসতে পারি না? আর ঠিক সেই মুহূর্তে একটা চমৎকার ঘটে। একদিকে জিয়ংজা হাত টেনে ধরে ইউনজেকে বোঝাবার চেষ্টা করে যে ওকে ভালোবাসে। আরেকদিকে জিউন আবারও মেয়ে রূপে ইউনজের সামনে আসে আর বলে সরি, আমি ভুল করে দেরি করে চলে এসেছি, আমি এই তো ফিরে এসেছি তোমার কাছে। আর এরপর হঠাৎই জিয়ংজা অবাক হয়ে যায়। তো সেদিন রাত্রিবেলা হঠাৎ করেই দাদুর পাশে শুয়ে থাকতে থাকতে এটা ফিল করে জিওন যে ও আবারও মেয়েতে পরিবর্তিত হয়েছে। তাই ওখানে ওর দাদু অর্থাৎ দিদার রাখা একটা ড্রেস পরে বাইরে বেরিয়ে আসে। আর যেটা দেখে ইউনজে আর জিয়ংজা দুজনেই অবাক হয়ে যায়। ওর পায়ের জুতো দেখেই প্রথমে ইউনজে এখানে কথা বলতে যায়। আর জিয়ংজা সন্দেহের বশে বলে সেই জুতোটা তো অ্যাকচুয়ালি জিহুন পরেছিল, তোমার পায়ে কি করে এলো? আর তোমাকে এরকমই বা লাগছে কি করে? এত রাতে কোথা থেকে এলে? অনেক প্রশ্ন করতে থাকে। তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিউন যখন এটা ফিল করে যে ও মেয়ে হয়ে যাচ্ছে, ও আসলে ওর দিদাকে এসবই বলছিল যে আমি নিজের লাইফকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আর তারপরে যখন ও ইউনজেদের সামনে হাজির হয়, ইউনজে আর জিয়ংজা তো সত্যিই তখন ওই মুহূর্তে আকাশ থেকে পড়েছিল। এখানে কিন্তু ইউনজে ছুটে গিয়ে ওকে জড়িয়ে হাত টেনে ধরে বলে আমি এখানে চলে এসেছি। তো এটা দেখে জিয়ংজা বলে তুমি এখানে কেন এসেছো? তখন জিউন বলে ও আসলে আমারও এটা দাদুর বাড়ি, আর জিহুন হচ্ছে আমার ভাই। ও বাইরে থাকে, ও চলে গেছে হঠাৎ করেই না বলে, ওর একটা কাজ এসেছে। ইউনজের দিকে তাকিয়ে বলে ইউনজে আমরা চলো একসাথে যাই। এর পরের দিন সকাল হয়ে যায় আর সকলেরই ফেরার টাইম হয়ে যায়। এরপর সকলেই এখানে জিউনের দাদুকে থ্যাংক ইউ বলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তারপর বলে তোমরা আগে চলো, আমরা একটু আসছি। এরপর ওর দাদু ওদের দুজনকে দেখে বলে সত্যি তোমরা দুজনে তোমাদের দুজনকে যেন নজর না লাগে, তোমাকে দেখতে খুবই সুন্দর, বয়স কম, তুমি জানো না তোমার জন্য কি কি হতে চলেছে। জিউন শুধু একটা কথাই বলে আমি আমার মতন করে চেষ্টা করব ভালো থাকার। এরপর জিয়ংজা কিন্তু হার মানে না, বাড়ি ফিরে এসেও জিউনকে ডাকতে থাকে। জিউন কিন্তু এই বাড়িতে তখন ছিল না। এদিকে ইউরি আর মিনহিয়কের মধ্যে কিছু একটা চলছিল। তখন বলে যে তুমি এখানে থাকো, আমি একটু আসছি, কারণ ওর ঘর তখন অগোছালো ছিল। আর মিনহিয়ক চলে আসার কারণে দুজনে অস্বস্তি ফিল করে। আর ঠিক তখনই ওরা একে অপরের গায়ে পড়ে যায় আর সেখানে রোম্যান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। এরপরে আবারও ইউনজের সাথে ক্লোজ হয় জিউন। ওদের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেটা কিছুটা হলেও কাটে। এখানে জিউন লুকিয়ে লুকিয়ে ওর রুমে ঢুকছিল আর নিজের রুমে আসার পর দেখতে পায় ওর দিদির সামনে বসে রয়েছে জিয়ংজা। ওর দিদিকে প্রশ্ন করছে যে জিহুন কোথায় গেল, জিহুনের জায়গায় এখানে জিউন কেন এলো। জিউন তখন সবটা ঘাঁকতে বলে আমি জানি না, ও বাইরে থাকে ইউএসএতে আর এখনো চলে গেছে, ও আবারও পরে ফিরে আসবে। কিন্তু জিয়ংজা মানতে চায় না, বলে কেন হঠাৎ করে চলে গেল কেন? তো জিউন বলে আমি ওকে রুমে গিয়ে খুঁজবো। ছুটে ওর রুমে ঢুকতে গেলে জিউন বলে আমি এখন টায়ার্ড আছি, তুমি এই মুহূর্তে রুম থেকে যাও। তখন জিউন বুঝতে পারে যে সবকিছু সরাতে হবে। তখন ও নিজেকে নিজেই শাবাশি দিয়ে বলে যাক আজকের মতন তো অন্তত বেঁচে গেলাম।
এরপরে জিউন ভাবতে থাকে কি করে ও সিচুয়েশনটাকে কাবু করবে, কারণ জিয়ংজা এত সহজে হার মেনে যাওয়ার মেয়ে ছিল না। তার পরের সিনে ইউনজেকে দেখানো হয় কর্নিং ইউনিভার্সিটির কাগজপত্রগুলো নিয়ে দেখতে থাকে, আরও মনে মনে ভাবে তাহলে কি আমার যাওয়া উচিত। আর ঠিক তখনই ওর বোন ওখানে ইউনা চলে আসে, ইউনা এসব দেখতে পেয়ে যায়। তারপরের সিনে আমরা আবারও শিফট করি জিউনের কাছে। জিউন মনে মনে ভাবে ছেলে হিসেবে আমি যখন ছিলাম ইউনজে তখনও আমার কেয়ার করতো, এখনও করে। এরপর হঠাৎই দেখতে পাওয়া যায় যে জিয়ংজার নামে কিছু বিল এসেছে, আর জিয়ংজা ভাবে যে এগুলো হয়তো জিহুনের, তাই ওর ঘরে তাকঝাক করার চেষ্টা করে। হঠাৎই দেখতে পাই ওই বাবল রাপারগুলো ফেলে দিয়েছে। তারপরের সিন আমরা ইয়ংসিয়ককে দেখতে পাই। ইয়ংসিয়কের মা ওর সাথে দেখা করতে আসে। বাবা মারা যাওয়ার পর ওর মনে অনেক সাহস জুগিয়ে ওর মা চলে যায়। তারপরের সিনে আমরা আবারও জিউনকে দেখি। জিউন কিন্তু এখানে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিল, যাতে কোনোভাবেই ও ধরা পড়ে না যায়। সেদিন ইয়ংসিয়কের মা ইয়ংসিয়ককে অনেক জিনিসপত্র দিয়ে বলে বাবা মারা যাওয়ার আগে বলেছিল তোকে বেশি চিন্তা না করতে। এদিকে জিউনের কাছে যে পার্সেলগুলো এসেছিল সেগুলো এক প্রকার সিক্রেট পার্সেল ছিল, যেখানে ওর গ্রেট গ্র্যান্ডমার ছবি ছিল, ওদের ফ্যামিলি হিস্ট্রি লেখা ছিল, আরও অনেক কিছু ছিল। দেখার পর হঠাৎই এখানে আমরা দেখতে পাই যে ইয়ংসিয়ক এখানে মিঞ্জুর সাথে দেখা করতে আসে। মিঞ্জুকে বলে তুমি খুবই সুন্দর আর ভালো, তোমাকে আমি থ্যাঙ্কফুল একটা ডিনার অর্ডার করতে চাই, আজকে রাতে চলো আমরা একসাথে যাই। তারপরের সিনে আমরা আবারও এখানে জিহেকে দেখি। জিহে নিজের অফিসে কাজ করছিল। এদিকে কলেজে ইউনজের সাথে জিউন দেখা করতে আসে, আর সেখানে জিয়ংজা খুব গায়ে চিপকে ছিল ইউনজুর, সেটা দেখে জিউন রেগে যায় আর ওর হাত ধরে টানতে টানতে বেরিয়ে আসে। ওরা দুজনে ডিসাইড করে আমরা পারফেক্ট কাপেলের মতন আজকে একটা সুন্দর দিন কাটাবো। তাই ওরা একসাথে খাওয়া দাওয়া, মিউজিক শোনা, অনেক কিছু করে, আর একে অপরের অনেক কাছেও আসে, যে মোমেন্টটা ওরা এতদিন ধরে মিস করছিল। খুব সুন্দর একটা দিন কাটায়। এই দিনটা কাটানোর পর ইউনজে আর জিওন মনে মনে খুশি হয়ে যায়। তারপর ওকে ছবি দেখায়, বলে এটা আমার গ্রেট গ্র্যান্ডমার ছবি, সে খুবই পপুলার মানুষ ছিল, সে শুধু নর্মাল একজন হাউসওয়াইফ ছিল, সেখান থেকে সে যখন পুরুষে পরিবর্তিত হয় অনেক বড় কাজ করে। তুমি জানো আকাশের তারাগুলোও হয়তো এরকম পরিবর্তনশীল, আমি যদি আবারও বদলে যাই। ইউনজে এটা শোনার পর বলে তাতে আমার কিছু যায় আসে না, কারণ জিহনও খুব ভালো মানুষ, সেও আমার ভালো বন্ধু হয়ে গেছিল। এখানে জিওন একটা প্রমিস করায়, আচ্ছা ইউনজে প্রমিস করো, তুমি কর্নিং ইউনিভার্সিটিতে পড়তে যাওয়া তোমার স্বপ্ন, তুমি ওখানে পড়তে যাবে। আর এই কথা শুনে ইউনজে ভালোবেসে ওকে ওই গলার হারটা গিফট করে, সেটাও অনেক আগেই কিনে রেখেছিল। তো এখানে ইউনজে ওকে বলে যে বেশ ঠিক আছে তাই হবে। তারপরের সিনে আমরা আবার ইয়ংসকের কাছে শিফট করি। ও মিঞ্জুকে বলে যে তোমাকে আমার কিছু কথা আজকে বলা আছে, তুমি ড্রিঙ্ক করছো না কেন, খাও খাও। তখন বলে না কিছু নয়। তখন ইয়ংসক বলে তোমার কাছে আমি ধন্য, আমার বাবার মৃত্যুর সময় তুমি যা করেছো, তুমি যেভাবে মেন্টাল সাপোর্ট দিয়েছো তার জন্য ধন্য, আর এই ঘড়িটা আমি তোমাকে ফেরত দিতে চাই। তারপরে সিন ইউনজের বাড়িতে দেখতে পাই, যেখানে ইউরি ওর বোন সমস্ত কর্নিং ইউনিভার্সিটির জিনিসপত্র দেখে বলে আমার ছেলে এত বড় ইউনিভার্সিটিতে যাবে। বাড়ির সকলে অনেক অনেক এক্সাইটেড থাকে আর খুশি হয়। এদিকে ইউনজে কনফিউজ ছিল যে জিউনকে ছেড়ে ওর কি যাওয়া ঠিক হবে। তারপর মনে মনে স্থিরতা আনে যে ঠিক আছে যাব। তারপরের সিনে আবারও জিহার ইয়ংসিয়কে দেখা হয়। ইয়ংসিয়কের হঠাৎ করে দেখা হয়, তখন বলে যে চলো আমরা একসাথে খেতে যাই। আচ্ছা এই ফুলগুলো কোথা থেকে এনেছো, তুমি কি ফুলগুলো আমাকে দিতে এনেছো? তখনও বলে যে হ্যাঁ। তখন এই মুহূর্তে অংশক বলে ফুলগুলো যদি আমাকে দিতে চাও, আমি তোমার ফিলিংসের মূল্য এই মুহূর্তে দিতে পারবো না, কিন্তু আমরা একজন ভালো বন্ধু হয়ে এই মুহূর্তে থাকতে পারি। এটা শুনে জিহে বলে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজে রিজেক্টেড হয়ে মনের দুঃখে ড্রিঙ্ক করে। আর জিয়ংজাও ওখানে মনের দুঃখে চলে আসে, কারণ ও চোখের সামনে জিওন আর ইউনজেকে বেড়াতে যেতে দেখে। ও মনের দুঃখে ড্রিঙ্ক করে, এদিকে জিহেও ড্রিঙ্ক করে, আর দুজনে ড্রিঙ্ক করে ইমোশনাল হয়ে নিজেদের মনের কথা বলতে শুরু করে। কিন্তু জিহে মুখ ফসকে নিজের বোনের ওই সিক্রেট কথাটা জিয়ংজাকে বলে যায়, যে জিয়ংজা একটা তোমাকে সিক্রেট কথা বলি, আমার বোন জিউন আর জিহুন একই মানুষ, ও ছেলে আর মেয়ে দুজনেই। তারপরেই হঠাৎ করে ওখানে জিউন আসে আর নিজের দিদিকে ওখান থেকে ছুটতে ছুটতে নিয়ে যায়। কিন্তু নিজের কানে শোনা এই কথাটা শোনার পর জিয়ংজার হঠাৎ করেই হুঁশ ফেরে, যে না না, এখানে নিশ্চয়ই জিহের খুব নেশা হয়ে গেছিল, তাই ভুলভাল বকছিল। এর পরের সিনে ও আবারও ভাবে যে না, এর আগে যখন ওর সাথে কথা বলেছি তখন তো ঠিকঠাক করে কোনো আনসার দেয়নি, তার মানে কিছু একটা ব্যাপার আছে। এরপর ওদের দুজনের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হয়ে যায়। জিউন বলে তুমি এত কিছু জানার পর ও ইউনজের পেছনে পড়ে আছো, অসভ্য মেয়ে, ওকে লাইন মারার চেষ্টা করছো,
দুজনের মধ্যে আবারও চুলের মুঠি ধরে মারামারি শুরু হয়ে যায়। আর এরই মধ্যে জিহের ঘুম ভেঙেও পুলিশকে ফোন করতে যায়, আর তাতে লড়াই থামে। পরের দিন সকালে এসে ইউনজেকে বলে যে তোমার গার্লফ্রেন্ড দেখো আমার চুল টেনে ছিঁড়ে দিয়েছে। ইউনজের কিন্তু জিউনের প্রতি কেয়ারনেস ছিল, তো ও গিয়ে জিউনকে ওষুধ টষুধ লাগিয়ে দেয়, জড়িয়ে ধরে বলে তোমার কষ্ট হয়নি তো। তখন ওরা একে অপরকে জড়িয়ে ধরে আর বলে জানি না, চলো আমরা একসাথে যাই। আর ঠিক তখনই রাস্তায় আবারও ওই ছেলেটা এসে জিয়ংজাকে ডিস্টার্ব করে আর বলে তুমি আমার সাথে দেখা করছো না কেন, কেন এরকম আমাকে ইগনোর করছো। আর ঠিক তখনই জিউন এসে জিয়ংজাকে প্রোটেক্ট করে, ঠিক যেমনভাবে জিহুন ওকে প্রোটেক্ট করেছিল। আর ওর এই অ্যাটিটিউড দেখে জিয়ংজার কিন্তু সন্দেহ হয়, ওই ছেলেটাকে ভাগিয়ে দেয়, ঠিক যেরকমটা জিহুন একদিন ইয়ংজাকে প্রোটেক্ট করে বাঁচিয়েছিল। এটা দেখার পর জিয়ংজা বলে আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমাকে এভাবে বাঁচালে কি করে। এই বলেও হঠাৎ করেই জিহুনকে ফোন করতে শুরু করে। আর এদিকে জিহুন আর জিউন দুজনেরই কল নাম্বার তো একই ছিল, তাই ও ভুলবশত ফোনটা কেটে দিতে থাকে আর ভাবে এই না ধরা পড়ে যায় জিয়ংজার কাছে। জিয়ংজা ফোন দেখিয়ে বলে যে তুমি মিথ্যা কথা বলছো। এরপর জিউন উপায় না দেখে জিয়ংজার কাছে সমস্ত কিছু স্বীকার করে নেয়, বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমরা দুজনে একই পার্সন। হ্যাঁ, এই আমার নাম্বার আর জিহুনের নাম্বার একই, তো এটা দেখে তুমি কি করবে। এরপর সমস্ত কথা জিয়ংজাকে বলে। জিয়ংজা বলে কি অদ্ভুত তাই না, আচ্ছা এই ব্যাপারগুলো ইউনজে জানে। জিউন বলে হ্যাঁ সবটা জানে। এটা শোনার পর বলে তুমি ওকে বোকা বানাচ্ছ তাই না, তুমি ওকে ইউজ করতে চাও। তখন এটা শোনার পর জিউন বলে মোটেই এরকম কিছু নয়। সেদিনকা আবারও ইউনজে আবারও জিয়নের জন্য প্রচুর খাবার দাবার কিনে নিয়ে আসে আর বলে তোমার জন্য অনেক খাবার কিনে এনেছি, তোমার দিদি নেই না, চলো আমরা রাত্রিরে একসাথে অনেকক্ষণ গল্প করতে করতে একসাথে খাবার খাই। তো খাবার খেতে খেতে হঠাৎই জিউনের মন খারাপ হয়ে যায়, বলে আজকে যা হয়েছে জানি না কি হবে। আচ্ছা জিয়ংজা আমার ব্যাপারে সব সত্যি জেনে গেছে। এটা শুনে ইউনজে বলে তো কি হয়েছে, কিছু হবে না, টেনশন করো না। এরপর জিউন বলে জানি না, তুমি প্রচুর কুল, এটুকু শুধু জানি তুমি বেস্ট বয়ফ্রেন্ড। এরপর বলে আমি চাই না তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাও, বলে ওর কোলে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা ওর দিদি বাড়ি ফিরে আসে আর এসে দেখে ওখানে উনজে আর জিউন একসাথে রয়েছে। এরপর ধীরে ধীরে হঠাৎ করে দেখে জিউন আবারও ছেলেতে পরিবর্তিত হয়েছে। রাতের বেলা ঘুমের মধ্যে জিউন এটা দেখে চমকে যায়, বলে আমরা কি স্বপ্ন দেখছি, আমি আবারও ছেলেতে পরিণত হলাম। এদিকে নিজের জিয়ংজাই কথাগুলো ভেবে ভাবে যে হয়তো জিওনের কোনো মেন্টাল প্রবলেম আছে, তাই ও নিজেকে সাইকিয়াট্রিকের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে যায়, কিন্তু সেও কোনো আনসার দেয় না। এরপর ইউনজেকে সবটা বলে। ইউনজে বলে তুমি প্লিজ এই ব্যাপারটা নিয়ে কলেজের কাউকে কিছু বলো না। তারপরের সিনে আমরা দেখি জিউন মানসিকভাবে এইবার প্রচুর বিপর্যস্ত হয়ে যায়। ইউরিকে খবর দেয়। ইউরি এসে ওকে প্রচুর চেয়ার আপ করার চেষ্টা করে আর বলে আচ্ছা তোর মতন হ্যান্ডসাম ছেলেকে কেই বা ডাম্প করবে, আমি তো তোর পেছনে ঘুরঘুর করি, চল আমরা দুজনে অনেক জোরে দৌড়াই, দেখ মনটা অনেক ভালো হয়ে যাবে। বলতে বলতে এখানে জিউন ইউরির সাথে খুব জোরে রেস লাগায় আর রেসে ফার্স্টও হয়ে যায়। পুরনো সব কথাগুলোর মনে পড়ে যায়, কারণ ইউনজের সাথেও এক প্রকারের অন্যায় করছে, ওর বারবার এটাই ফিল হতে থাকে যে আমি কোনো অন্যায় করছি না তো, তাই গিল্ট ফিলিংয়েও কেঁদেও ফেলে, কিন্তু মন অনেকটা এটাতে হালকা হয়। তাই ইউরিকে বলে থ্যাংক ইউ এটা করার জন্য। ইউরি বলে আমি তো জাস্ট সিচুয়েশনটাকে হালকা করার চেষ্টা করছিলাম। এটা সত্যি যে ইউনজে তোর জন্য অনেক কিছু করেছে, আর ইউনজের বিদেশে পড়তে যাওয়া উচিত, তুই তোর কর্তব্যটা পালন কর। ঠিক তার পরক্ষণেই এখানে আমরা জিয়ংজাকে দেখতে পাই। ইউনজে নিজের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেয় যে ও কর্নিং ইউনিভার্সিটি ইউএসএতে যাবে না। এটা দেখে জিয়ংজা রেগে যায় আর বলে এটা খুব খারাপ করছো, নিজের কেরিয়ার কেন নষ্ট করছো, তোমার তো ওখানে যাওয়ার স্বপ্ন ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই জিউনকে, যেখানে ও ওর বাড়িতে পড়াতে এসেছে আর ইউনজের মায়ের সাথে গল্প করছে। ইউনজের মা এই ব্যাপারেই বলতে থাকে যে আমার মেয়ে পড়াশোনায় ভালো রেজাল্ট করেছে, তুমি প্লিজ ওকে আর একটা মাস পড়াও ওর ফাইনাল এক্সাম অবধি। জিউনের ইচ্ছা না থাকলেও বাধ্য হয়েই ও হ্যাঁ বলে আর ওর বাবা আর মা ওকে থ্যাংক ইউ বলে। তার পরের সিনে দেখি জিউন ওর বোন ইউরিকে পড়াচ্ছিল আর ইউরি পড়তে পড়তে বলে তোমার আর আমার দাদার রিলেশনের কি হবে, আমার দাদা ইউএসএ যাচ্ছে, তুমিও ওর সাথে চলে যাও, ওখানে এইসব ব্যাপার নিয়ে কেউ মাথা ঘামায় না, তোমরা ভালো থাকবে। আর এই সমস্ত কথা দরজার বাইরে থেকে ওর মা শুনতে পায়। ইউনজের মা শুনে এগুলো অজ্ঞান হয়ে যায় আর বলে তোমরা দুজনে কি সত্যিই রিলেশনে আছো, মানে দুজন ছেলে একে অপরের প্রেমে পড়েছে, এটা আগেকার দিনের মানুষের পক্ষে মেনে নেওয়াটা সত্যিই কঠিন। তাই ওরা দুজনেই প্রচণ্ড অবাক হয়ে যায় যে ইউনজের মাকে কি এক্সপ্লেনেশন দেবে। এই ঘটনাটা কিন্তু জিউনের খুব খারাপ লাগে, ওর দু চোখ জলে ভরে যায়।
তখন ইউনজে বলে, তুমি কাঁদছো কেন? আমি আসলে আমার মাকে এক্সপ্লেনেশন আজ দিতে পারলাম না, কিন্তু তুমি সবটাই বলতে চাই। জিউন বলে, কোনো দরকার নেই, তুমি নিজের ঘরে নিজের মায়ের কাছে যাও। আজকে থেকে আমাদের দুজনের রাস্তা দুদিকে। এরপর কাঁদতে কাঁদতে নিজের বাড়ি ফিরে আসে। ওখানে জিয়ংজার সাথেও দেখা হয়। জিয়ংজা ওকে প্রশ্ন করে, বলে, তুমি একটা কথা বলো তো, তুমি এতটা স্বার্থপর কি করে হতে পারো? ইউনজের স্বপ্ন ইউএসএ কর্নিং ইউনিভার্সিটিতে যাওয়া, কিন্তু শুধুমাত্র তোমার জন্য ত্যাগ স্বীকার করছে। ও ইউএসএ যেতে চায় না, তুমি এটা করতে পারো না। এটা শুনে জিউনের আরও গিল্ট ফিল হয়। মনে হয় যে ওর জন্য ইউনজের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই পরের দিন সকালে ইউনজের সাথেও দেখা করে। ইউনজেকে বলে, বসো, তোমার সাথে আমার কথা আছে। ইউনজে বলে, আমি ঠিক আছি। জিউন বলে, নাটক করার দরকার নেই। তখনও বলে, আমি সব জানি। তখন ইউনজে বলে, তুমি কি জানো? জিউন বলে, তুমি এটা কখনোই করতে পারো না। তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে একটা স্বপ্ন আছে, তোমারও স্বপ্ন আছে। তুমি এটা কেন করছো? আমার সাথে ব্রেকআপ করে দাও। আমি এই রিলেশনশিপটাকে আর এগিয়ে নিয়ে যেতে চাই না। ইউনজে বলে, আবারও ব্রেকআপ? আরে আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। জীবন বলে, এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে হয়তো। তোমার মায়ের ওই অবস্থা দেখে আমার সত্যি নিজেকে অপরাধী বোধ হচ্ছিল। এটা ঠিক হচ্ছে না। আর তুমিও নিজের স্বপ্ন এভাবে ভেঙে ফেলতে পারো না। এখন থেকে তুমি তোমার নিজের পথে যাও, আমি আমার। ইউনজেরও মন ভেঙে যায়। ও কান্নাকাটি করতে শুরু করে। জিউন আর ইউনজে দুজনেরই মন ভাঙে, কিন্তু ওদের বলার বা করার মতন এই মুহূর্তে সিচুয়েশন ওদের দুজনেরই বিপরীতে চলে যায়। এরপরে ইউনজে বাড়ি ফিরে আসে। নর্মালি ঘরে ফিরে আসার পর ওর বাবা ওর জন্য জিনিসপত্র গুছিয়ে দেয় আর বলে, তুই তো ইউএসএ যাচ্ছিস, তবে একটা কথাই বলি, লাইফ তোর, ডিসিশনও তোর হওয়া উচিত। যেটা ভালো বুঝবি সেটাই করিস। এটা শোনার পর ইউনজে কান্নায় ভেঙে পড়ে, কারণ ও না চাইলেও জিউনকে ভুলে যাওয়া ওর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। পরের দিন আমরা জিহেকে দেখতে পাই। জিহে দেখে যে জিউন অনেকটা রোবটের মতো হয়ে গেছে। জিহে বলে যে, তুমি ঠিক আছো তো? জিউন বলে, হ্যাঁ, এবার থেকে আমি আমার কাজে ফোকাসড হতে চাই, আমি লেখালেখি স্টার্ট করব। বলে ও ইউরির বাড়িতে কিছুদিনের জন্য শিফট হতে যায়। এর মাঝে জিয়ংজার সাথে দেখা হয়। জিয়ংজাকে বলে যে ও ব্রেকআপ করে নিয়েছি আমি ওর সাথে, আর ও ইউনিভার্সিটিতেও যাবে, তো যাওয়ার চান্স আছে তো? জিয়ংজা বলে, হ্যাঁ, সেটা আমি বুঝে নেবো। তখনও বলে, তুমি ওর কেয়ার করে রেখো, আর আমি কখনই ওর ডিস্টার্ব করব না। আমি আসছি, তোমাদের কাউকেই আর বিরক্ত করব না। বলে ওখান থেকে চলে যায়। এরপরও ইউরির বাড়িতে কিছুদিনের জন্য থাকতে যায়। কিন্তু হঠাৎ করে ইউরি বলে, তুমি লেখালেখি স্টার্ট করবে তো করো। কিন্তু দরজার বাইরে মিনহক দাঁড়িয়ে থাকে। মিনহক ওকে দেখেই অবাক হয়ে বলে, জিহুন, তুমি কখন ফিরে এলে, কবে ফিরে এলে? ইউরি এটা শুনে বলেন, না, ও আসলেই দুদিন আগেই এসছে। মিনহক বলে, আচ্ছা, ও একটা ছেলে, ও মেয়ে তো নয়, তোমার সাথে রুম কি করে শেয়ার করে? তারপরে সিন শিফট করে ইয়ংসিওকের কাছে। ইয়ংসিওকের জন্য প্রচুর খাবার দাবার পাঠায় জিহাই, আর বলে, তুমি ভালো করে পরীক্ষা দাও, আর চেয়ার আপ করার জন্য তোমার জন্য এই খাবারগুলো আমি পাঠিয়েছি, তোমার জন্য অল দ্য বেস্ট। এই বলে ফোন রেখে দেয়। এদিকে মুঞ্জে করার আর কিছু নেই, তাই ইউনিভার্সিটিতে নিজের পেপার জমা দিতে আসে আর পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। মন ওর ভেঙে শত টুকরো হয়ে যায়। চিয়ংজা বলে, ব্রেকআপই যখন হয়ে গেছে তোমাদের দুজনের মধ্যে, আমি প্রফেসরের সাথে কথা বলেছি। প্রফেসর তোমাকে আরও একবার সুযোগ দিতে চায়। তুমি চলো, এটা নিয়ে আর ভাবার কিচ্ছু নেই। তুমি ফর্ম জমা দাও আর আমাদের সাথে ইউএসএ চলো। এটা সবকিছু নিয়ে মিনহকের সাথে ইউনজে আলোচনা করে। মিনহক বলে যে সবটা এত সহজ নয়, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার রিলেশন বা কোনো কিছুই নয়। এরপর জিউনের কথা মতন জিউনের সাথেও কন্ট্যাক্ট করবেও ভাবে, কিন্তু তেমনটার হয়ে ওঠে না। এদিকে ইয়ংসকের সাথে আবারও মিনজুর দেখা হয়। মিনজুক বলে, তুমি আমাকে দেখা করতে কেন ডাকলে? মিনজুকে সবটা ইয়ংসক বলে, আমার পেরেন্টস যেটা চেয়েছিল সেটা আমি তোমাকে বলতে চাইছি। আমি তোমাকে বিয়ে করতে চাই না। এই মুহূর্তে আমার পড়াশোনায় মেন ফোকাসড। এটা শোনার পর মিনজু বলে, এই গাছটা তুমি তোমার কাছে রাখো, তোমার বাবা তোমার জন্য লাগিয়েছিল। মুঞ্জে কলেজে নিজের ফর্ম জমা দিয়ে দেয়, আর এই আনন্দে জিয়ংজারও একসাথে পার্টি করতে যায়। তখনও বলে, জানি না, আমি জানতেও চাই না, শুধু এটুকু জানি আমরা আজকে সেলিব্রেট করব, কারণ দুজনে আমরা ইউএসএতে একসাথে যাচ্ছি। এরপর দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তোমার সঙ্গে সব সময় থাকবো। কিন্তু ইউনজে এই কথাগুলো এক প্রকার শুনছিল কি শুনছিল না জানি না। দুজনেই এরপর মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে, আর রাস্তার মাঝে হঠাৎই জিউন জিউন করে কাঁদতে শুরু করে জিয়ংজা, আর তারপর ট্যাক্সি ধরে বাড়ি চলে যায়। এটা দেখে জিয়ংজার অবাক লাগে যে মেয়েটা ওর জীবন থেকে চলে গিয়েও যায়নি। এদিকে দেখি যে আমরা উনজে এখানে জিউনের বাড়ির কাছে চুপচাপ বসে রয়েছে, ওখান থেকে নড়বার নামই করে না। তারপর ও নিজে টানতে টানতে জিয়ংজা নিজের রুমে নিয়ে আসে আর ওকে সোফার মধ্যে শুইয়ে দেয়।
হঠাৎই গায়ে কম্বল ঢাকাও দিয়ে দেয়। কম্বল মুখে চাপা পড়ে গেলে কম্বল সরিয়ে ওকে কিস করতে যাবে, আর ঠিক সেই মুহূর্তে আবারও ইউনজে জিউন জিউন করে কাঁদতে লাগে। আর এটা দেখে রাগে গজগজ করতে করতে জিয়ংজা ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হতেই ইউনজের ঘুম ফেরে, আর ঘুম ভেঙে দেখে যে ও জিয়ংজার রুমে রয়েছে। তাই চুপি চুপি রুম থেকে বেরিয়ে চলে আসে। বাইরে এসেই ও জিউনকে দেখতে পায়। জিউন সেদিন নিজের রুমে ফিরে এসেছিল। জিউনকে কিছু একটা ইউনজে বলতে যাচ্ছিল। জিউন বলে, কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই, আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তুমি তোমার মতন, আমি আমার মতন। এরপর দরজা বন্ধ করে দেয়। আর ওই দরজা মুখের ওপর বন্ধ করে দেওয়াটা ইউনজে নিতে পারে না। তখনও বলে, আমাদের মাঝে সব কিছুই শেষ, তার মানে আমাদের মাঝে আর কি কিছুই নেই, কিছুই আর হবার নয়। এটা বলে মন খারাপ করে নেমে যায় ইউনজে। দুজনেরই বুক ফেটে যাচ্ছিল, কিন্তু কি বলে ওরা একে অপরের সাথে আবারও একই করে নেবে রিলেশনটা, সেটা ওরা বুঝতে পারে না। তারপর পুরনো কথাগুলো মনে করতে থাকে। সেদিন রাত্রিরে চোখ বন্ধ করে ইউনজেও উইশ চেয়েছিল যে জিউন যেন আর ছেলেতে পরিবর্তন না হয়, প্লিজ এটা যেন না হয়। আর তার পরক্ষণেই কি করে ইউনজে আবার ওটা দেখতে পায় চোখের সামনে, যে ও ছেলে হয়ে গেছে। এদিকে জিউন রোবটের মতন খাওয়া নাওয়া ছেড়ে লেখালেখিতে মন দেয়, আর প্রচুর লেখালেখি করতে থাকে। ওর দিদি খাবার দাবার দিলেও সেভাবে খাওয়া দাওয়া করে না। আর ইউনজেও নিজের পড়াশোনা নিয়ে ভাবতে থাকে। জিনিসপত্র গুছিয়ে বলে, আজ রাতে আমার ফ্যামিলির সাথে ডিনার রয়েছে। চিয়ংজা বলে, যাক, তাও শুনে ভালো লাগলো যে ওই মেয়েটা নেই তোমার সঙ্গে। এরপর নিজের গার্লফ্রেন্ডের ছবিটা লুকিয়ে রেখে দেয় ইউনজে, কারণ হয়তো আর ওদের মধ্যে মিল হওয়ার কোনো চান্স নেই। তাই ফ্যামিলির সকলে মিলে একসাথে ডিনার করতে বসে। সকলে প্রচুর ইমোশনাল, কারণ আর দুদিনের মধ্যেই ইউনজে চলে যাবে ইউএসএ। ওর বোন, সবাই, ওর বাবা ওদের মা ছেড়ে দূরত্ব মেটাবার জন্য ওদের দুজনকে একসাথে ছেড়ে দেয়। ও নিজের মাকে সরি বলে, আর বলে, আমি সব কিছু ঠিক করে দেবো, তুমি আমায় নিয়ে চিন্তা করো না। এরপর ইউনজে চাকরি থেকে নিজে ইস্তফা দিয়ে দেয়। আর তারপর ওর বস মিঞ্জু বলে, তোমার জন্য অনেক টাকা পয়সা দিলাম, যা হেল্প লাগবে বলো, আমি আমার মতন চেষ্টা করব। এরপর হঠাৎ করেই ও ফিল করে যে ওর ইউনজের সাথে একবার দেখা করা উচিত। ইউনজে ওকে ডাকে, তখন বলে, তুমি চলে যাচ্ছ, তুমি কর্নিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, খুব ভালো, যাও। এটা শোনার পর ইউনজে বলে, তোমার আর কিছু বলার নেই? আচ্ছা, তুমি সত্যি মন থেকে খুশি তো? জিউন বলে, হ্যাঁ, আমি অনেক খুশি। তখনও বলে, আমি আর পারবো না, আমি সত্যি বুঝতে পারছি না এটা কেন করছো। তোমার সত্যিই কি মন থেকে চাও জিউন যে আমি চলে যাই? এই ইউনজের বলা কথাটা জিউনের মন থেকে সত্যি চাইছিল যে না, বলি, তুমি যেও না আমাকে ছেড়ে। কিন্তু জিউন এমনটা বলে না, বলে, হ্যাঁ তুমি যাও, এটাই তোমার জন্য বেস্ট হবে, বলে ওখান থেকে চলে যায়। ইউনজের চোখের জলে আর কিছু বলার থাকে না। এরপর জিয়ংজাকে বলে, হ্যাঁ তোমরা ভালোভাবে যাও। আর ও খুব কুলভাবে বিষয়টাকে ডিল করে। এখানে জিয়ংজা বলে, সব কিছু ঠিকঠাক হবে, তুমিও ভালো থেকো। আর জিয়ংজাকে বলে, হ্যাঁ তোমরা সাবধানে যেও। এরপর জিয়ংজা ইচ্ছা করে বলে যে আজকে রাত্রি 9টার সময় আমাদের ফ্লাইট, এটা বলে চলে যায়। এরপর ইউনজেকে ওর বাবা, মা, বোন সকলে মিলে ওকে বাই বলে, আর সকলে চোখের জলে ওকে বিদায় জানায়। ঠিক তখনই রাত্রির 9টার সময় ইউরি ফোন করে। আর ও ট্যাগলাইনে ওর গল্পের স্টোরিতে রাত 9টা ফ্লাইট নাম্বার লিখতে থাকে। ওর মাথার মধ্যে অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডে ইউনজের কথাই চলছিল। তো ইউনজে আর এখানে ইয়ংজা দুজনে মিলে এয়ারপোর্টে ওয়েট করছিল। হয়তো জিয়ংজাও ভাবছিল যে জিউন হয়তো শেষবারের মতো সাথে দেখা করতে আসবে, কিন্তু জিউন দেখা তো করতে আসে, কিন্তু ইউনজে ওকে দেখতে পায় না। এরপর রুমে এসে জিহে দেখে ওর কাগজপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর জিনিসপত্রগুলো নিয়ে বের করে। হঠাৎ ওর মাথায় আইডিয়া আসে, পরীক্ষার দিন ও ইয়ংসেওকে টেডি বিয়ার সেজে চিয়ার আপ করবে যাতে ওর পরীক্ষা ভালো হয়। আর ঠিক তেমনটাই হয়। পরীক্ষার দিন ও ইয়ংসেওকে এইভাবেই চিয়ার আপ করে, কিন্তু ওর সাজগোজ অ্যাটিটিউড দেখে ইয়ংসেও বুঝে যায় যেটা আর কেউ নয়, জিহে। জিহেকে দেখে বলে, সত্যি তোমাকে আমি পেয়ে গেলাম। ইয়ংসেওক বলে, তুমি এরকমটা কেন করলে? সে বলে, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, তাই মজার ছলেই তোমাকে চিয়ার আপ করতে এসেছিলাম। আর ওর ওই মজা দেখে দূর থেকে মিঞ্জু বলে, তোমরা দুজন দুজনের জন্য এটাই ঠিক, কি এমন মজা আছে যেটা আমার মধ্যে নেই? যাক, তোমরা ভালো আছো, আর কিছু বলার নেই। এর পরের সিনে আমরা জিহেকে দেখি। জিহে, এখানে জিউন দুজনেই মা বাবার সাথে লাঞ্চ করতে আসে। আজ ওদের মা বাবার 30তম বিবাহবার্ষিকী। আর এই কথাটা বলে জিহে জানতে চায়, আমার বয়স 33, তাহলে আমি কে তোমাদের? আসলে এখানে দেখতে পাই জিহে হচ্ছে জিউনের সৎ দিদি, আসলে ওর বাবার আগের পক্ষের মেয়ে।
তো পুরো ঘটনাটাই রিভিল করে আর বলে আমরা দুই মেয়েকেই ভালোবাসি, আমাদের দুই মেয়েই ভালো। এরপর জিউন নিজের মতন করে থাকার চেষ্টা করে, নিজের পড়াশোনা, নিজের লেখালেখি, জিম করা এসব। আর ইউনজেও নিজের পড়াশোনাতে প্রচুর প্রচুর ফোকাস লাগায়। জিয়ংজা কোথাও বেড়াতে যেতে বললেও যায় না। এদিকে আরেকটা ঘটনা ঘটে। এখানে মানে জিউনের বান্ধবী ইউরি ওর ক্রিস্টাল শুজ অ্যাকাউন্ট থেকে এখানে জিউনের লেখা লেখা মানে গল্পটাকে রিকমেন্ডেশনে ছেড়ে দেয়, যেটা সোশ্যাল মিডিয়ায় তো অলরেডি পপুলার ছিলই। তো পুরো ঘটনাটা ঘটে এভাবে। এদিকে মিনহিওক বাড়ির মধ্যে লুকিয়ে থাকে আর বলে আমি খাবার দাবার এনেছি। আর ইউরি লোকাবার চেষ্টা করে যে ওরা মিনহিওকের মধ্যে কিছুই নেই, কিন্তু জিউন ব্যাপারটা বুঝতে আর বাকি থাকে না, শুধু বলে তুমি এখানে কেন এসেছো। মিনহিওক এখনো জানে না ওদের আসল রহস্যটা। তার পরের সিনে আমরা মিনজুকে দেখি। মিনহিওকে মিনজুর কাছে জিউনকে এনেছে। জিউন বলেছে আমি লেখার জন্য একটা ফাঁকা জায়গা চাই। তো এখানে জোর করে মিনহিওকে ওকে নিয়ে আসে আর বলে এই ক্যাফের থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না। এদিকে পরক্ষণেই আমরা দেখতে পাই ইউনজেকে। ইউনজে ক্রিস্টাল শুজে রিকমেন্ড করা যে রাইটারের গল্পটা পড়ে সেটা আসলে জিউনের, সেটা ওর বুঝতে বাকি থাকে না। কারণ জিউন আর ইউনজার মধ্যে যা যা ঘটেছিল সেগুলো সব ও গল্পের মধ্যে লিখে দেয়। ওদের লাইফের যা যা মজার ঘটনা, মানে রোম্যান্টিক যা যা রিলেশনশিপের মধ্যে যেটা যেটা হয়েছিল সমস্তটা। আর এই গল্প পড়তে পড়তে প্রচুর এক্সাইটেড হয়ে যায়। ইউনজে জেলিফিশ বলে একটা অ্যাকাউন্ট থেকে ওকে এসএমএস এর রিপ্লাই দিতে থাকে বা ওর লেখার নিচে কমেন্ট করতে থাকে। আর এই ব্যাপারটা কিন্তু জিউন কিছুই বুঝতে পারে না। জিউন একজন রাইটার হিসেবে লেখার উত্তর দেয়। শুধু একটা কথা ইউনজে জিজ্ঞেস করে যে তুমি শেষে এমনটা কি করে করলে যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে বিদেশ চলে গেল। জিউন বলে আমি আফটার অল রাইটার। এদিকে আমরা দেখি ইয়ংসক ভালো চাকরি পেয়ে গেছে, যেটার জন্য পরীক্ষা দিয়েছিল। আর এদিকে মিনহিওক আর ইউরির রিলেশনশিপও খুব সুন্দরভাবে কাটছে। ইউরি ওকে মানে মিনহিওক ওকে বিয়ের জন্য প্রপোজ করবে, তাই বলে তুমি কিভাবে মানে এক্সপেক্ট করো। তখনও বলে আমি একটা অ্যামিউজমেন্ট পার্ক এক্সপেক্ট করি যেটাতে আমাকে মানে এখানে প্রপোজ করা হবে। তার পরের সিনে আমরা দেখতে পাই ইউনজে আবারও জিউনের লেখা পড়ে। আর যেখানে ওদের এয়ারপোর্টের শেষ ঘটনা লেখা ছিল যে তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে যেতে দিতে চাইছিলে। তো জিউন রাইটার মানে লেখাতে লেখে যে না আমি যেতে দিতে চাইনি। তার পরের সিনে আমরা আবারও ইউরিকে দেখি। ইউরি এখানে ফোন করে বলে যে এই তোর সাথে আমার কথা আছে। জিউন বলে তুই আমার ক্যাফেতে চলে আয়। আর সেখানে এসে দেখে সুন্দর একটা খেলনা, মানে অ্যামিউজমেন্ট পার্কে যে দোলনা থাকে সেটা, আর চোখের সামনে মিনহিওক ফুল নিয়ে দাঁড়িয়ে আর ওকে হাতে ফুলের বুকেটা দিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমায় বিয়ে করবে। আর এইভাবে অফিসিয়াল প্রপোজাল পেয়ে ইউরি প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় আর ওরা দুজনে প্রচুর কাছাকাছি চলে আসে। এটা দেখে জিউনের একটু একটু ইউনজেকে মিস করে। ওইটা ভাবে অ্যাটলিস্ট আমি পাইনি তো কি হয়েছে, আরেকজন তো পেয়েছে। আর ওদেরও ফার্স্ট টাইম কিস করার মোমেন্টের কথা মনে চলে আসে। তো ওদের ফ্ল্যাশব্যাকে ঘটনাগুলো ওটাই দেখানো হয়। উঞ্জের কথা ভাবতে ভাবতে জিউন ওখান থেকে চলে যায়। আর ও জানলার পাশে বসে ভাবে। ঠিক তখনই বরফ পড়তে শুরু করে আর ও ফিল করে যে সবকিছু কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। ঠিক তখনই একজন ছেলে চলে আসে। আর এটা কেউ নয়, উনজে নিজের কর্নিং ইউনিভার্সিটি থেকে নিজে এখানে ইস্তফা দিয়ে এখানে চলে আসে। ও বুঝতে পারে যে জিউন সেদিন ওকে আটকাতে চেয়েছিল কিন্তু আটকাতে পারিনি। তারপর একটা লেটার দেয়, সে লেটারটা ওখানকার প্রফেসর ওকে লিখে দিয়েছিল। প্রথমে উনজেকে দেখে স্বাভাবিকভাবে জিউন অবাক হয়ে যায়, বলে তুমি এখানে কেন এসেছো। তো ওই লেটারে লেখা ছিল যে প্রফেসরকেও বলেছিল যে আমার ইউনিভার্স এখানে নয়, আমার দেশে রয়েছে আমার ভালোবাসার মানুষ। এরপর ওকে বেঞ্চিতে বসিয়ে গায়ে কম্বল চাপা দিয়ে বলে চলো আমরা সুন্দরভাবে স্টার দেখছি, এটাই কি অনেক কিছু নয়। তারপর বলে প্রচুর আকাশে তারা, তাই না। এটা দেখার পর জিউনের চোখে জল চলে আসার বলে তুমি এখানে কেন। তখনও সবটা বলে। জিয়ংজাকে ও বিদায় জানাবার সময় ইউনজে বলেছিল আমি আসছি, তুমি ভালো করে পড়াশোনা করো। ইউনজে বলে শেষটা এভাবে না হলেও পারতো, তো অ্যাটলিস্ট আমাকে একটা হাগ দাও। একটা কথা বলি, তুমি যদি আবারও ফিরে আসো তাহলে কিন্তু আমি তোমার আবার পিছু নেব। এটা দেখানোর পর চিঠি দেখিয়ে ওকে একটা কথাই বলে, আমি যখন কোরিয়ায় ছিলাম আমার সবসময় কোরিয়াতেই মন পড়েছিল, আমি এখানেই ফিরে আসতে চেয়েছিলাম। আচ্ছা তুমি আমাকে মিস করোনি, সত্যি করে বলো তো। জিউন আর লুকিয়ে রাখে না, বলে হ্যাঁ মিস করেছিলাম, কিন্তু তোমার লাইফটা শেষ হয়ে যাক সেটা আমি চাইনি। উনজে বলে তুমি কি করে ভাবলে যে আমার লাইফ শেষ হয়ে যাবে। তবে ভয় পেও না, সব কিছু এবার ঠিক হয়ে যাবে। তুমি আমার মায়ের কথা ভাবছো তো, আমি কিছুদিন নিজেকে ওখান থেকে লুকিয়ে রাখবো। জিউন তারপর বলে না,
কিন্তু সব কিছু কেমন যেন একটা গন্ডগোল হয়ে গেল। আমি হঠাৎ করে যখন ছেলেতে পরিণত হলাম, তুমি আমাকে কিভাবে মেনে নিলে? তখন ইউনজে বলে, তুমি সেদিনও আমার কাছে আমার ভালোবাসার মানুষ, বন্ধু সবটা ছিলে, আজও তাই আছো। তুমি আমার জন্য অনেক অনেক মূল্যবান। আমার জন্য কিছু ম্যাটার করে না, আমার জন্য ওই মানুষটাই ম্যাটার করে। সে তুমি জি হুনই হও আর জি উন হও, মানে ছেলে বা মেয়ে তুমি যাই হও, আমার কাছে কিচ্ছু যায় আসে না। এটা শোনার পর প্রচুর প্রচুর ইমোশনাল হয়ে যায়। এরপর ওরা দুজনে মিলে ঠিক করে একসাথে বেড়াতে যাবে। আর হঠাৎই পরের দিন সকালে দেখে এখানে জিহুন আবারও মেয়েতে পরিণত হয়েছে। আর তখন বলে, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, আমি সেজেগুজে আসছি। আর এখানে দেখানো হয় যে লাস্ট ৯৮ দিন জিউন আর ছেলেতে পরিবর্তিত হয়নি, ওরা এখন ভালোই আছে। তবে যে সিচুয়েশনই আসুক না কেন, জিউন কিন্তু সব কিছুর জন্য প্রিপেয়ার। ওদের স্কুলে আবারও যাতায়াত শুরু করে জিউন, আর ওদের কলেজে সব থেকে হ্যান্ডসাম ছেলেটা ওকে প্রপোজ করার চেষ্টা করে। সেটা দেখে ইউনজে প্রচুর জেলাসি ফিল করে। সেরকমটা হয়ে থাকে, নিজের গার্লফ্রেন্ডকে প্রোটেক্টিভ ভাব নিয়ে ওখান থেকে নিয়ে পালিয়ে যায়। ছেলেটা বলে, যাই হোক আমি ওর থেকে কিন্তু বেটার। এরপর ইউরি আর মিনহককেও দেখানো হয়, ওদের মধ্যে রিলেশন সব কিছু ঠিকঠাক চলছিল। শুধু বলে সব কিছু বড্ড তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা, ক্যাফেতে তো তোর জায়গায় এখন জিউন কাজ করছে, তাহলে তুই কি করবি? আর তুই নিশ্চয়ই ওর অ্যাপার্টমেন্টে ভাড়া থাকবি না? তো এটা শোনার পর বলে, আরে তোর গার্লফ্রেন্ড কীরকম অদ্ভুত দেখ। এরপর ওরা দুজনে দেখে ওদের দিদি জিহে আর ইয়ংশিওক ডেট করছে, ওদের মতনই লুকিয়ে লুকিয়ে কিস করছে। ওরাও হ্যাপি, মানে প্রত্যেকটা কাপেলের মধ্যে সুন্দর একটা হ্যাপি এন্ডিং দেখানো হয়। ওরাও ভালো আছে, বাকি সকলে ভালো আছে। যে জায়গায় যাওয়ার জন্য ওরা অনেক আগে প্ল্যান করেছিল, ড্রামার একদম শুরুতে দেখানো হয় চেনসিওন বলে একটা জায়গায়। সেখানে ওরা আবারও বেড়াতে যায়, আর ছেলে মেয়ে উভয়েরই পোশাক নেয়। ওরা আর কোনো সিচুয়েশনকেই ভয় পায় না, যাই হবে একসাথে মেনে নেবে। তো তোমাদের কেমন লাগলো এই ড্রামাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ড্রামার সম্পূর্ণ 3টে পার্ট একসাথে ভিডিও আমার চ্যানেলেই পেয়ে যাবে, আমি দিয়ে দেবো। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে তাড়াতাড়ি।